খাদ্য উৎপাদন বৃদ্ধির সাথে বাজারজাতে জোর দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। অযথা কৃষি জমি নষ্ট না করার আহ্বান। বিশ্ববাজারে জ্বালানি তেলের বাড়তি দামে লোকসানে বিপিসি। বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ বাড়ছে পিডিবির। বন্ধ হলো ই ভ্যালির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ। আবারও সেবা চালুর প্রতিশ্রুতি দিয়ে ফেসবুক পোস্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। শুধুমাত্র খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, বাজারজাতকরণেও জোর দিতে হবে, আর সেই সাথে খাদ্যের অপচয় রোধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উন্নয়ন কাজের জন্য অযথা যেন কৃষি জমি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশনা দেন সরকার প্রধান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত যে ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথেই ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। তাগিদ দেন কৃষি জমি ক্ষতিগ্রস্ত না করে উন্নয়ন কাজের। উৎপাদনের ধারা অব্যাহত রাখতে গবেষণায় জোর দেন তিনি। নিজেরা উৎপাদন করব, নিজের খাদ্য চাহিদা পূরণ করব, সেই সাথে সাথে উৎপাদিত যেটা পণ্য যেটা অতিরিক্ত হবে প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করে আর বৈদেশিক মুদ্রা অর্জন করব। উন্নয়ন আমরা করে যাব, কিন্তু সেই উন্নয়নটা আমাদের কৃষি জমি সংরক্ষণ করেই করতে হবে। বলেন, বিএনপি শাসনামলের মতো সার বিদ্যুতের জন্য এখন আর কৃষককে প্রাণ হারাতে হয় না। সরকারের পদক্ষেপের কারণেই মহামারীতেও খাদ্যের অভাব হয়নি। আহ্বান জানান খাবারের অপচয় রোধের। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্য অভাব, অপরদিকে প্রচুর খাদ্য অপচয় হয়। উদ্বৃত্ত যে খাদ্যটা থাকবে বা আপনার খেতে বসে আপনার কাছে যে উদ্বৃত্তটা, সেটাও কিভাবে পুনঃব্যবহার করে তার দ্বারা অন্তত ঠিক আছে অন্য কোনো চাহিদা পূরণ করা যায় কিনা সে বিষয়টাকেও আমার মনে হয় গবেষণার মধ্যে রাখা দরকার এবং যথাযথ ব্যবস্থাও নিতে হবে। শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থ দেখে গ্যাস বিক্রির মুচলেকা না দেয় 2001 সালে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি আওয়ামী লীগকে। আমার কথা ছিল আগে আমার দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে, 50 বছরের মজুদ থাকবে, তারপরে যেটা অতিরিক্ত হবে সেটা আমি বেচতে পারি, তাছাড়া এই দেশের সম্পদ আমি বেচতে পারি না। এবং এই কথা আসলে এত বিশাল দেশ আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি, কাজে আমি 2000 আগে ক্ষমতা আসতে পারিনি, কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতা আসবো না, এটা তো বাস্তব। অনুষ্ঠানে 100 ইয়ার্স এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি বিড়ি উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100 অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশে খাদ্যশস্যের উৎপাদন বাড়লেও সেই অনুপাতে নিশ্চিত করা যায়নি নিরাপদ এবং পুষ্টিকর খাবারের যোগান, আর তাই এখনও পুষ্টিহীনতায় রয়ে গেছেন প্রায় 2.5 কোটি মানুষ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পুষ্টি ইস্যুতে মনোযোগী হওয়ার পরামর্শ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। করোনার অতিমারির প্রভাবে বিশ্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা যখন হুমকির মুখে, ঠিক তখনও এই খাতে চমক দেখাচ্ছে বাংলাদেশ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে বিগত বছরগুলোর তুলনায় উৎপাদন বেড়েছে ধান, গম, ভুট্টা, শাকসবজি সহ দানাজাতীয় ফসলের। তবে উৎপাদন বাড়লেও সবার জন্য নিশ্চিত হয়নি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের হিসাব বলছে, দেশের 2 কোটিরও বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না, আর পুষ্টিহীনতায় ভুগছেন প্রায় 2.5 কোটি মানুষ। এসডিজি গোল বাস্তবায়নে পুষ্টিকর খাবারে মনোযোগ দেওয়ার পরামর্শ জাতিসংঘের। অপুষ্টির বিষয়টি বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এটি বলার অপেক্ষা রাখে না যে তারা খাদ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে, তবে এই উৎপাদন ধারা অব্যাহত রাখার পাশাপাশি এখন পুষ্টি নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার দিতে হবে। এখানে আরও অনেক ভালো করার সুযোগ আছে। আমাদের সংস্থা এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। পুষ্টি নিরাপত্তা অর্জনে সব ধরনের কাজ করছে সরকার, দাবি কৃষি মন্ত্রণালয়ের।
পুষ্টি নিরাপত্তার জন্য অনেকগুলো কাজ মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। আপনারা জানেন যে মুজিব বর্ষে আমরা পারিবারিক পুষ্টি বাগান করেছি, সকল ইউনিয়নে 100 করে। এর আগেও আমরা 32টা করে ইউনিয়নে করেছিলাম। শুধু খাদ্য উৎপাদন করলেই হবে না, বরং খাদ্যের সরবরাহ, প্রাপ্যতা এবং খাদ্যে সাধারণ মানুষের প্রবেশযোগ্যতা নিশ্চিত করতে হবে, নইলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিঘ্নিত হবে। দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড শিরোনামে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য বলছে, বিশ্বের প্রায় 81 কোটিরও বেশি মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত, যার অর্ধেকেরও বেশি এশিয়া অঞ্চলের। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। সবজির ঊর্ধ্বমুখী বাজার দরের সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে মুরগির দাম। এদিকে আমদানি শুল্ক কমানোয় কিছুটা নিম্নমুখী পেঁয়াজের বাজার দর, যদিও কোনো প্রভাব পড়েনি চিনির বাজারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা যেন কমছেই না রাজধানীর কাঁচা বাজারে। জিনিসপত্র দাম তো বাড়তেছে, আমাদের বেতন তো বাড়ে না। বেতন যেখানে 15,000 টাকা ছিল, 12,000 টাকা হয়েছে। যে বাজার আমরা করলাম, পেঁয়াজ, ডাল, আলু, তেল, সয়াবিন সব বাজার উঠবে। এই ঊর্ধ্বগতির লাগাম টাইনা না ধরলে সাধারণ নিম্ন শ্রেণী তো খাইতেই পারবে না, মধ্যবিত্ত শ্রেণীও হাড়ি লইয়া রাস্তায় নামবে। যে কোনো ধরনের সবজি কিনতে মানভেদে গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির দাম। একটা মুরগি আগে কিনতাম 110-20 টাকার মতো, মানে 190 টাকা। এভাবে যদি দাম বাড়তে থাকে আমরা কিভাবে চলবো? সাধারণ মানুষ আমরা কি খাবো? ছোট ছোট কোম্পানি মার খাওয়ার কারণে আমদানি কম, এলে বড় কোম্পানির একটু দাম বেশি বেচতেছে। আমাকে কিনে আনতেছে বেশি, আমরা 10 টাকা বেশি বেচতেছি। চিনি ও পেঁয়াজ আমদানিতে সরকার শুল্ক হার কমালেও বাজারে নেই এর বড় প্রভাব। গেছে শুক্রবার থেকে পেঁয়াজ 70 টাকা 75 টাকা ছিল, এই শুক্রবার 65 টাকা গেছে, 65 টাকা বিক্রি করতে, 60 টাকা কেনা, 65 টাকা বিক্রি করতেছি। লিটার প্রতি দেখা যায় 20 টাকা 30 টাকা বাড়ে গেছে সরষের তেল। আর সাবানের দাম তো বাড়ছে, যেহেতু মানে আগের এলসি করা মাল, ওই মাল এখনই কমানো সম্ভব না। সরকার যেহেতু 10% কমাইছে, ওইটা 1 সপ্তাহ লাগবে মনে করেন আসতে। সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতার। সোহেল চৌধুরী, চ্যানেল 24, ঢাকা। বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম গত সপ্তাহের তুলনায় 3% বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি 84 সেন্ট বৃদ্ধি পেয়ে $84.84 বিক্রি হচ্ছে, যা 2018 সালের অক্টোবরের পর সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার টেক্সাস ক্রুড অয়েলের দাম 87% বৃদ্ধি পায়, আর এতে পণ্যটির দাম বেড়ে দাঁড়িয়েছে $82.06। গবেষণা সংস্থা OECD জানায় 2015 সালের পর বর্তমানে জ্বালানি তেলের মজুত সবচেয়ে কম রয়েছে উৎপাদক দেশগুলোর হাতে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানায় সংস্থাটি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় প্রতিদিন 21 কোটি টাকার মতো লোকসান গুনছে রাষ্ট্রীয় সংস্থা বিপিসি। করোনায় বৈশ্বিক চাহিদা বাড়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনা সংকটে তৈরি হয়েছে এই অবস্থা। যদিও এখনই দাম সমন্বয়ের পক্ষে নয় পেট্রোলিয়াম কর্পোরেশন। অন্যদিকে বাড়তি দামের কারণে তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ বাড়ছে পিডিবির ওপর। ইকবাল হাসানের রিপোর্ট। করোনার ধাক্কা কাটিয়ে চাঙ্গা হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি, যার অন্যতম ইঙ্গিত জ্বালানির চাহিদা বৃদ্ধি। তবে উৎপাদন, সমুদ্র পরিবহনে ভাড়া বৃদ্ধি, ভূ রাজনীতি সহ নানা কারণে চড়তে শুরু করেছে দাম। আর প্রায় শতভাগ আমদানি নির্ভর হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে দেশের ভেতরেও। ব্যবহৃত জ্বালানির 65%ই ডিজেল, যা সবশেষ বিপিসি কিনেছে প্রতি ব্যারেল $97.5। সেই হিসেবে 1 লিটারের পেছনে সব মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছে 78 টাকার উপরে, কিন্তু 65 টাকায় বিক্রি করায় লোকসান যাচ্ছে 13.5 টাকা। আর বর্তমানে প্রতিদিন 1200 টন হারে ডিজেল বিক্রি হওয়ায় কেবল ওই জ্বালানির পেছনেই বিপিসি লোকসান গুনছে 19 কোটি টাকার বেশি। অন্যদিকে প্রতি লিটারে 8 টাকা লোকসান হওয়ায় ফার্নেস তেলে দৈনিক সেই অঙ্ক দাঁড়াচ্ছে 1 কোটির মতো। জুলাই টু ডিসেম্বরের যে ফেজটাতে আমরা যে প্রাইস তাদের সাথে নেগোশিয়েট করেছিলাম, সেই প্রাইসেই কিন্তু আমরা এখনো পাচ্ছি, যে কারণে আমরা এখনো জনগণকে চাপ সৃষ্টি করে এরকম সিদ্ধান্তের দিকে আমাদের যাওয়ার মতো অবস্থা। যোগানের সংকট, অন্যদিকে চাহিদার বৃদ্ধি, এই দুটো মিলেই এখন বিশেষ করে স্পট মার্কেটগুলোতে, মানে যেগুলো তাৎক্ষণিকভাবে কেনা হয়,
সেখানে কিন্তু মূল্যের বৃদ্ধিটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমাদের বর্তমান বাজার মূল্যকে আমাদের কতটুকু বিবেচনায় নেওয়া হবে না হবে সেটা সরকারের পলিসি। জ্বালানির দাম বৃদ্ধির কম বেশি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। পিডিবির হিসাবে ফার্নেস তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো জুলাই মাসে ব্যবহার করে 2,45,000 টন, কিন্তু আগস্টে তা বেড়ে দাঁড়ায় 3,90,000 টনে। ফলে বাড়তি চাহিদার এই জ্বালানি আমদানি করতে গিয়ে চড়া দামের জালে আটকা পড়ে বিপিসি। অন্যদিকে মাসের ব্যবধানে বিদ্যুৎ কেন্দ্রে ডিজেলের চাহিদাও বেড়ে যায় 3 গুণের মতো। ফার্নেস অয়েলটা হচ্ছে সুবিধা হলো যে এটা আমরা মূল্য সমন্বয় করছি, যে কারণে এখানে আমাদের খরচ পড়লেও আমাদের সেই অর্থে আমরা চাপে নিই। আমাদেরকে যেহেতু সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সুতরাং জ্বালানি তেলের কোনো প্রভাব বা জ্বালানি তেলের দামের কোনো প্রভাব নিয়ে আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যদি এটা এমন একটা অবস্থায় চলে যায় যেটা রিকভার করা প্রয়োজন, সেই ক্ষেত্রে হয়তো সরকার ভাবলেও ভাবতে পারে। 1 বছরের ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে দ্বিগুণের উপরে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। বন্ধ করা হয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ। নিজেদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যথাযথ সেবা দেওয়া সম্ভব না হয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওয়েবসাইট এবং অ্যাপটি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে নিজেদের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তাদের ফেসবুক পোস্টে। তারা জানায়, নানা শঙ্কা সত্ত্বেও গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে কর্মীরা সক্রিয় ছিলেন। তবু সাম্প্রতিক জটিলতা থেকে উত্তরণ প্রচেষ্টার অংশ হিসেবে সাময়িকভাবে সেবা দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ই-ভ্যালি কর্তৃপক্ষ। শিগগিরই আবারও সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের ফেসবুক পেজে। বিদ্যুৎ সাশ্রয়ী ব্যানারে বিজ্ঞাপন দিয়ে যেসব পণ্য বাজারজাত করা হচ্ছে সেগুলোর কার্যকারিতার কোনো তদারকি নেই। জ্বালানি খাতের ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ওয়েবিনারে এমন অভিযোগ করেন আলোচকরা। মনিটরিং দুর্বলতার জন্য লোকবল সংকটকেই দায়ী করেন তারা। আমদানি পণ্যের মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রেও বিএসটিআইকে আরও সতর্ক থাকার পরামর্শ আসে ওয়েবিনারে। টেকসই ও মানসম্মত পণ্য বাজারজাত নিশ্চিতে আন্তর্জাতিক মানের ল্যাব তৈরির আহ্বান জানান আলোচকরা। আর একই সঙ্গে বাজার মনিটরিং সংস্থাগুলোতে দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দেন তারা। সরকারের প্রতিষ্ঠান ইস্টার্ন টিউব লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই ছিল। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।